ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে প্রয়োজনীয় নগদ অর্থের চাপ মোকাবেলায় বকেয়া রপ্তানি সহায়তার অর্থ দ্রুত ছাড় করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। গতকাল অর্থাৎ মঙ্গলবার এ বিষয়ে গভর্নরের সাথে দেখা করে এই বিষয়টি নিয়ে তারা অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে, এবং একটি চিঠিও তারা দিয়েছে, এবং চিঠিতে সরকারের কাছে রপ্তানি সহায়তা ও প্রণোদনা বাবদ তৈরি পোশাকগুলোর বকেয়া 5,700 কোটি টাকা দ্রুত ছাড়ের অনুরোধের পাশাপাশি ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধে সরকারের কাছে আরও 14,000 কোটি টাকা প্রণোদনা অর্থাৎ স্বল্প সুদে ঋণ প্রদানের অনুরোধ জানায় সংগঠনটি। দর্শক, এসব নিয়ে আজকে আমরা আমাদের এই আজকের ইসলামী ব্যাংক টালি খাতায় আলোচনা করব, এবং আলোচনার বিষয় হচ্ছে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে প্রণোদনা লাগবে কেন। আলোচনা আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বিজিএম এর পরিচালক ডক্টর মোহাম্মদ হাসিবউদ্দিন, এবং আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকে স্বাগত ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতেই ডক্টর মোহাম্মদ হাসিবউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমরা যেটা বললাম যে প্রত্যেকবারে আমরা দেখি ঈদ আসলে পোশাক শ্রমিকদের একটা ন্যায্য দাবি দাওয়া নিয়ে একটা বিষয়ে সবসময় গণমাধ্যমে আলোচিত হয় এবং আমরা প্রায়ই দেখি। এবারও আসলে তার কতটা ব্যতিক্রম হবে জানি না, কিন্তু ইতিমধ্যে আসলে আপনাদের পক্ষ থেকে, বিজিএমের পক্ষ থেকে গভর্নরের কাছে প্রণোদনা চাওয়া হয়েছে। আসলে প্রণোদনাটি কেন, মানে যেটা দিয়েই মানে দেশের সিংহভাগ ইকোনমি রান করা হয় রপ্তানি অর্থনীতির, কি মনে হয় আপনার পর্যবেক্ষণটা কি আসলে? প্রথমত ডিবিসি চ্যানেলকে এবং আপনাকে ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেবার জন্য। বাস্তবিক অর্থে আমরা যদি দেখি যে গত 1 বছরের সময় ধরে বা বেশি সময় ধরে আমাদের গার্মেন্টস শিল্প বা আমাদের টেক্সটাইল শিল্প যে ধরনের টার্বুলেন্সের মধ্যে দিয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে কোনো মাসে আমরা ইয়ার অন ইয়ার কম্পেয়ার করলে দেখতে পারবো যে আমাদের রপ্তানি খুবই নিম্নমুখী। আমাদের দেশের অর্থনীতির ব্যাকবোন কিন্তু হচ্ছে গার্মেন্টস শিল্প, এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেই ডেটা প্রোভাইড করেছি, বা আপনি যদি যেই ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে ডেটা দেখবেন, সেখানে দেখবেন যে গত ডিসেম্বর মাসে আমাদের ইয়ার অন ইয়ার প্রায় 14% বিজনেস ডিক্লাইন করে, এবং ওভারঅল 2.43% মোহাম্মদ হাসিবউদ্দিন, একটু ইন্টারাপ্ট করছি, আপনার ক্যামেরাটা যদি একটু সেন্টার করা যায়, আপনাকে আমরা একটু আসলে খুব নিচে, হ্যাঁ এখন ঠিক আছে, প্লিজ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা যদি দেখি যে গত বছর ডিসেম্বর মাসে আমাদের 14% বিজনেস ডিক্লাইন ছিল 2025-এ, এবং ওভারঅল গত 13-14 মাসে আমাদের বিজনেস কিন্তু প্রতিনিয়ত নিম্নমুখী। ফলশ্রুতিতে কেন নিম্নমুখী সেটি একটু ভিন্ন আলোচনার বিষয়, কিন্তু যদি আমরা খুব কেয়ারফুলি চিন্তা করি যে এই নিম্নমুখী প্রবণতার কারণে আমাদের বিজনেসে কিন্তু একটা ফান্ডের লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে, এবং ফলশ্রুতিতে আমরা মনে করি যে একটা প্রিকশনারি মেজার হিসাবে বিজিএমই এর পক্ষ থেকে আমরা বাংলাদেশ ব্যাংকে যে অনুরোধটি 2 তারিখে চিঠির মাধ্যমে প্রথমে জানাই যে আমাদের প্রণোদনার টাকা এইটাকে ছাড় করবার ব্যাপারে, 2 হচ্ছে যে আমাদেরকে এই 2 মাসের বেতন দেবার জন্য যদি স্বল্প সুদে প্রণোদনা বা সহায়তা, নগদ সহায়তার হিসাবে দিল 3 মাস গ্রেস পিরিয়ডের পর থেকে 12 মাসে আমরা এই টাকাটাকে ইনস্টলমেন্টে ব্যাংকে ফেরত দিয়ে দিব। এইটা আমরা অনুরোধ জানিয়েছি বিকজ আমরা সবাইকে নিয়ে সুস্থ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাথমিক চাওয়া। আমি মনে করি বিজিএমই এর জায়গা থেকে, অবস্থান থেকে এইটা একটা সুদূর প্রসারী বা আগাম চিন্তার একটা প্রয়াস, যেটা এই ইন্ডাস্ট্রিটা যেন কোনোভাবে, আপনি যেটা আলোচনা শুরুতেই বলছিলেন যে সবসময় আমরা দেখি ঈদের আগে নানাবিধ জটিলতা তৈরি হয়, তো কোথাও কোনো ফ্যাক্টরিতে যেন এই ধরনের পরিস্থিতির উদ্রেক না ঘটে, সেই প্রিকশনারি মেজার নেওয়ার জন্য বিজিএমই এর পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমি মনে করি যে এটি একটি সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত, এবং আমি এটাও বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে এই শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য এই সহযোগিতার দিকে হাত বাড়ানোটা অত্যন্ত প্রয়োজন। 2রা ফেব্রুয়ারি চিঠি দিয়ে জানানোর পরে আমরা গতকালকে বিজিএমই এর প্রতিনিধি হিসাবে বিজিএমই থেকে আমাদের 2 জন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গিয়ে এই বিষয়টি নিয়ে পুনরায় অনুরোধ করেন। তো ওভারঅল
সিচুয়েশন বিবেচনা করে এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমি মনে অর্থাৎ করি প্রয়োজন এবং সরকারের সময়োপযোগী পদক্ষেপ বলে আপনার পর্যবেক্ষণটা বলছে। আমরা একটু সাদত হোসেন সিদ্দিক আপনার কাছে আসতে চাই, আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন, আসলে কিভাবে দেখছেন ঈদের আগে এ ধরনের লোন মানে প্রণোদনার বিষয়টিকে? জি, ধন্যবাদ। দেখুন, এর প্রেক্ষিত যদি বিবেচনা করেন, ব্যাকগ্রাউন্ড যদি ধরেন, আসলে এই প্রণোদনার ইতিহাস শুরু থেকে অদ্যাবধি চলছে এবং এই প্রণোদনা কখন শেষ হবে সেটার যেমন ইতিহাস নেই, আরেকটা জিনিস হচ্ছে এই প্রক্রিয়াটাকে কিভাবে আরো ভালো করা যায় তার জন্য আসলে আমি মনে করি উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। প্রথমত আমি বলি যে বাংলা হাসিব ভাই যথার্থ বলেছেন যে ডিসেম্বর মাস, বিষয়টা হচ্ছে একটা ঘরের হিসাব 1 মাস দিয়ে বিবেচনা করা ঠিক না। কারণ আপনি যখন সার্বিকভাবে বাংলাদেশের আরএমজির এক্সপোর্ট গ্রোথের কথা বলবেন, গত বছর বহু টালমাটাল সত্ত্বেও 8.39% প্রবৃদ্ধি এবং সেটা 39.23 বিলিয়ন ডলারে পৌঁছেছে। অতএব প্রবৃদ্ধি হয়েছে মানেই হচ্ছে তারা ভালো আছেন। অতএব সেই জায়গাটায় কোনো একটা স্পেসিফিক মান্থকে যদি উপলক্ষ করে বলা হয় সেটা একটা ভিন্ন ইতিহাস। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য কিন্তু আমি মনে করি ইন্ডাস্ট্রি শিল্পপতিরা তাদের নিজের সক্ষমতার বলে টিকে রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণ নেই। কারণ আপনি 80-র দশক থেকে শুরু করবেন, যে প্রণোদনা শুরু হয়েছিল বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি দিয়ে, যদিও এখন কিছু ফ্যাসিলিটি কমছে, নগদ সহায়তা, ট্যাক্স হলিডে, ব্যাক টু ব্যাক এলসি, অর্থাৎ অনেক ধরনের সুবিধা 1980-র দশক, 1990-এর দশক, 2005 সাল থেকে কুঠা পরবর্তী যুগ যেটা নগদ প্রণোদনা দিয়ে শুরু হয়। অতএব এটা কিন্তু আমার চিন্তা করতে হবে যে রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টাকা একটা গোষ্ঠীকেই দিচ্ছে, তারা হয়তো বলবে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রণোদনা জায়গাটা রেশনালাইজেশন করা উচিত। ধনী গরিব নির্বিশেষে যখন প্রণোদনা দেওয়া হয় সেটা রাষ্ট্রের সম্পদের অপচয়, অর্থনৈতিক তাত্ত্বিক তাই বলে। অতএব রেশনালাইজেশন ইম্পর্টেন্ট। যে মানুষটা মরে যাচ্ছে তাকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, সমাজের জন্য কর্মক্ষম রাখেন, তার এখন 8.39% প্রবৃদ্ধি 2024-25 অর্থ বছরে, সেই প্রবৃদ্ধির টাকা একটা বিশাল গোষ্ঠীর কাছে গিয়েছে। অতএব সেই টাকা এখন যদি তারাও সেই সুযোগ নেয়, সেটা বাংলাদেশের এখন যে অবস্থা চলছে, আর্থিক সক্ষমতার জায়গা সরকারের দুর্বল, সেই প্রেক্ষাপটে এটাকে কিভাবে রেশনালাইজেশন করা যায়। আমি বলবো দুর্বল যে তাকে সত্যিকার অর্থে যতটুকু সাহায্য করা দরকার করেন, কিন্তু যে সবল, অতি সবল, উনিও যদি এরই মধ্যে পড়ে তাহলে সেটা মনে করি যে আমাদের ডিস্টোরশনারি ইফেক্ট ক্রিয়েট হয় অর্থনীতিতে। নিশ্চয়ই, আপনার পর্যবেক্ষণের জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি একটু যদি আমাকে সুযোগ দেন, হ্যাঁ, সরি, বলেন, আপনি হ্যাঁ। বলবার আগে আমি বলার আসলে জন্য আজকের এই প্ল্যাটফর্ম, স্পেসটুকু নিলাম। জি হ্যাঁ, মানে বেসিক্যালি আপনি যদি গত জুলাই থেকে এই পর্যন্ত দেখেন, আমাদের কিন্তু নেগেটিভ গ্রোথ 2.43%, সো প্রবৃদ্ধি 8%, এই কথাটাকে আমি মেনে নিতে পারলাম না। না 8% আমি যেটা বলছি আসিফ ভাই, আপনি কথা শুনে উত্তর দিবেন। আমি বলছি 2024-25 অর্থ বছরে 8.39% প্রবৃদ্ধি। আমি বলি নাই জুলাই টু ডিসেম্বর। আপনি তাহলে 25-26 এক্স্যাক্টলি 25-26 অর্থ বছরে যে আমাদের ব্যবসায়িক মন্দাটা আসলো, কেন আসলো? আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই প্রসঙ্গটুকু আমি আনতে চাইতেছিলাম না, বিকজ আমরা যে একটা রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে গিয়েছি, প্রিভিয়াস রিজিম এক সময়তে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই সময়টুকুতে আমাদের ব্যবসার যে পরিবর্তনটুকু আসছে, দেখেন ব্যবসায় গ্রোথ হইছে দেখেই তো আমরা গার্মেন্টস এর মালিক যারা তারা আমরা এক্সপ্যানশনে গেছি, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু গত 2 বছরের মধ্যে যে পরিবর্তনগুলো আসছে, আপনি কি এটা খেয়াল করছেন যে ইনসেনটিভ, যেখানে আমার কম্পিটিশন বা আমার কম্পিটিটিভ নেশন গুলো গার্মেন্টস শিল্পকে বাড়ানোর জন্য নানাভাবে ইনসেন্টিভাইজ করছে, আইএমএফ এর কথা বলে বা এলডিসি গ্রাজুয়েশনের তকমা দিয়ে বাংলাদেশের প্রিভিয়াস গভর্নমেন্ট ইনসেন্টিভকে 0 পর্যায়ে নামায় নিয়ে আসছে। আমি একটা ফ্যাক্টরি করার আগে জানতাম আমার ফাইন্যান্সিয়াল কস্ট 9%, এইটাকে আপনি 14-15% নিয়ে গেলেন, আমার প্রজেক্টের ভাইবিলিটি কোত্থেকে থাকবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি 5% ইনসেন্টিভ পাইছি। পৃথিবীর উন্নত বহু দেশ তার শিল্পকে, রপ্তানিকে টিকিয়ে রাখবার জন্য, চাঙ্গা করবার জন্য ইনসেন্টিভ দেয়। জাপানের মতো দেশ রিকন্ডিশন গাড়ি এক্সপোর্টের এগেনস্টে
তার এক্সপোর্টারকে ইনসেনটিভ দেয়। বাংলাদেশ তো জাপান না, তাহলে বাংলাদেশ একটা রপ্তানি খাতকে কেন ইনসেন্টিভাইজ করবে না? বাংলাদেশের মতো যেখানে না না না, না করার না বিষয়টা কিন্তু আসছে না। না মানে আমি বলছি যে জি, দেখেন ট্যাক্স হলিডে, ইনসেন্টিভ, এই ধরনের প্রিভিলেজ থাকলে পরেই একটা শিল্প কিন্তু এক্সপ্যানশন করে। এখন আপনি বলবেন কত বছর ইনসেন্টিভ দিবে? জাপান কত বছর গাড়িতে ইনসেন্টিভ দিচ্ছে? ভারত কেন নতুন করে তার টেক্সটাইল শিল্পকে প্রসারের জন্য নানাভাবে ইনসেন্টিভাইজ করতেছে? তারা যদি পারে ডাব্লিউটিওর ক্রাইটেরিয়া 2-3 মেনে দিতে, আমরা কেন পারবো না? আর এইখানে কিন্তু আমরা বলছি ইনসেন্টিভের 1% টাকা ছাড় দেন, 2 বলছি আমাদেরকে সহজ শর্তে লোন দেন। আমরা কিন্তু লোন চাইছি, আমরা কারো করুণা চাই নাই। অর্থাৎ পুরো মানে প্রতিষ্ঠান মানে এই খাতটির মানে সাস্টেনেবিলিটির জন্য এই মুহূর্তে এই সহায়তাটা আপনাদের খুবই দরকার। নিশ্চয়ই আমরা মনে হচ্ছে, এবং আমরা এই বিষয়ে একটা আলোচনা করবো, কিন্তু তার একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ইসলামী ব্যাংক তালিকাতে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ হাসিবউদ্দিন, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে প্রণোদনা ঠিক আছে, মানে শিল্প এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য এই মুহূর্তে সেটিকে সাস্টেনেবল করার জন্য একটা যুগোপযোগী আপনাদের সিদ্ধান্ত বা অনুরোধ, কিন্তু অতীতে যারা প্রণোদনা নিয়েছে তারা কিন্তু সেই ঋণের বোঝা এখনো বইছে বেশ কিছু প্রতিষ্ঠান, যদি আমি ভুল না করে থাকি। এই সাইকেল থেকে বের হওয়া যাচ্ছে না কেন আসলে? আচ্ছা, আমি তার আগে আপনাকে একটা ছোট ইনফরমেশন, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি নিশ্চয়ই, চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনার জন্য 3 মিনিট বরাদ্দ আছে সময়। জি, নির্বাচনের পরবর্তী সময়তে আমাদের 21শে ফেব্রুয়ারি এবং সামনে রমজান মাস এবং ঈদের ছুটি, এই সব মিলিয়ে কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের কর্মদিবস হচ্ছে 35 দিন। এই 35টি কর্মদিবসের এগেনস্টে আমাদেরকে 2 মাসের স্যালারি এবং বোনাস, তার মানে অলমোস্ট 3 মাসের টাকা জোগাড় করতে হবে। এইটা একটা দিক, যেই কারণে আমরা আসলে সরকারের কাছে সহযোগিতা চাওয়া ছাড়া আমাদের আসলে কোনো উপায় নাই, এবং সরকারকে সুবিবেচনার মাধ্যমে আমাদেরকে সহযোগিতার হাত না বাড়ালে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জটিল সংকট তৈরি হতে পারে। জি, আরেকটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে ইনসেন্টিভের যে টাকার কথা আপনি বললেন, প্রায় 5,000 কোটি টাকা। দেখেন, এই ইনসেন্টিভের এগেনস্টে ছোট এবং মাঝারি প্রতিষ্ঠান বা বড় প্রতিষ্ঠান সবাই কিন্তু একটা নির্দিষ্ট হারে ব্যাংক থেকে লোন নেয়। এখন এই ইনসেন্টিভের টাকা ছাড় না করার ফলে আমাদের ছোট ছোট বা মাঝারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যাংকের কাছে ক্লাসিফাইড হয়ে যাচ্ছে। মানে টেনিয়ারটা এত লম্বা হয়ে গেছে যে আমরা লোন নিছি, কিন্তু লোনের এগেনস্টে আমরা কিন্তু ওই ফান্ডটা যেহেতু ব্যাংক থেকে পাইনি, সেই কারণে আমরা কিন্তু ডিফল্টারের পর্যায়ে চলে গেছি। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নের মধ্যে যে অনেক ইনসেন্টিভের টাকা নিছে বা সহযোগিতার টাকা নিয়ে সরকারকে টাকা ফেরত দেয় না, আসলে 5,000 কোটি টাকা বা করোনাকালীন সময়ে যে ইনসেন্টিভটা দেয়া হয়েছিল, আমার জানা মতে অলমোস্ট প্রতিটা ফ্যাক্টরি টাকা ফেরত দিয়ে দিছে। অতএব কেউ যদি এইটাকে হাইলাইট করার চেষ্টা করে যে ইনসেন্টিভের ওই টাকা বা ওই সহযোগিতার টাকা ফেরত দেওয়া হয় নাই, এই কথাটা কিন্তু পুরোপুরি সঠিক না। এইটাকে অপব্যবহার করা হয়েছে, এইটা আমি আসলে মানতে পারতেছি না। আর ইনসেন্টিভ হিসাবে যেই টাকাটা দেয়, সেই টাকাটা আসলে ওয়ান ওয়ে টাকা, এই টাকা আমার ফেরত দেওয়ার কিছু নাই। আমি রপ্তানি করছি, এটার প্রণোদনা হিসাবে আমাকে টাকা দিছে। তো এইখানেও ডিফল্টের কিছু নাই। হ্যাঁ, নানাবিধ প্রতিষ্ঠান নানা কারণে ডিফল্ট করে বা করে আসছে। আপনি এক্সেপশনকে কিন্তু এক্সাম্পল হিসাবে সামনে টেনে নিয়ে আসলে আমরা কেউই আসলে ব্যবসা করতে পারবো না, বা ব্যবসায়িক পরিবেশটা কিন্তু আমাদের জন্য উন্মুক্ত থাকবে না। আমি মনে করি যে ব্যতিক্রমী ঘটনাগুলোকে এখানে উদাহরণ হিসাবে, অর্থাৎ এগুলোকে মানে বৃহত্তর স্বার্থে অর্থাৎ গৌণ করা উচিত, মানে আলোচনায় নেই নিঃসন্দেহে। ডক্টর সাদউদ্দিন সিদ্দিক, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই এই বিষয় নিয়ে। জি, দেখুন, আমি যে বিষয়টাকে সবসময় গুরুত্ব দেই সেটা হচ্ছে যে আমার দেশের ব্যবসা যেটা আমার অর্থনীতিকে কন্ট্রিবিউট করে, তাকে আমার যত্ন করতে হবে। এখন যত্নের মধ্যে যত্ন করার যোগ্য নয় তাকেও যদি যত্ন করেন, সেটা আমি পুরোপুরি বিপক্ষে। অতএব আপনি ব্যবসা করেন, কিন্তু আপনি যদি ব্যাংক লুটের সাথে থাকেন, ঋণ খেলাপি থাকেন, আবার আপনি যদি এই থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে সেই সহযোগিতা চান, আপনাকে আসলে সহযোগিতা করা দরকার না। আপনি প্রকৃতপক্ষে রাষ্ট্রকে, আমি বলবো যে লুট করার জন্যই আপনি ব্যবসা নামে এই জিনিসটাকে বেছে নিয়েছেন। অতএব সত্যিকারের যে ব্যবসায়ী যারা এক্সপোর্টের সাথে জড়িত,
এবং তাদের বড় ধরনের ঋণ খেলাপি অথবা কোনো ঋণ খেলাপি নাই, তারা ব্যবসা করছে, তারা রাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে, পলিসি ইনসেন্টিভ থেকে পাচ্ছে এবং তারা এক্সপোর্ট আর্নিংস করছে, তারাই কিন্তু ট্রুলি দেশকে উপকার করছে। কিন্তু পরোক্ষভাবে একই গোষ্ঠীর মধ্যে থেকে একটা গোষ্ঠী কিন্তু আছে যারা এই ব্যাংক লুটের সাথে জড়িত। প্রকৃতপক্ষে তাদেরকে চিহ্নিতকরণ, আমি বারবার একটি শব্দ চয়ন করি যে রেশনালাইজেশন করা। এই রেশনালাইজেশনটা যদি ইনবিল্ড করা যায় উইদিন দ্য সিস্টেম, সরকারের কাছে চেয়েছে, ওনারা প্রণোদনার টাকা চেয়েছে, অতএব এই ইনসেন্টিভের টাকা, ইনসেন্টিভ সরকার দিতে বাধ্য কারণ সরকার ডিক্লারেশন আছে, অতএব এই 5,000 কোটি টাকা যত সহজে দিতে পারে এবং যত তাড়াতাড়ি দিবে তাহলে প্রকৃতপক্ষে এখন যে ক্রাইসিসটা সেটা অনেকটা ম্যানেজমেন্ট করতে পারবে, বিশেষ করে ছোট এবং ক্ষুদ্র মাঝারি। কিন্তু প্রকৃতপক্ষে আবার যে ইনসেন্টিভ অথবা স্বল্প সুদে অথবা সফট লোন যেভাবেই অভিহিত করেন, সেই সফট লোনের জায়গাগুলা আসলে এখন বিবেচকের ভূমিকা রাখতে হবে যে রাষ্ট্রকে, যে আমি পরিষ্কারভাবে পরিসংখ্যান জানি কে প্রাপ্য প্রাপ্য না, তার ভিত্তিতে যদি এই বিষয়গুলা করা হয় তখন রাষ্ট্র উদার হবে এবং অন্য ব্যবসায়ীরাও শিখবে যে আমি ভালো থাকলে আমি সুবিধা প্রাপ্ত হই, আমি যদি খারাপ হই তাহলে কিন্তু আমাকে আর কোনো ধরনের সুবিধার মধ্যে আনা হবে না। অতএব এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে যদি ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে বিষয়টা। নিশ্চয়ই। ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ হাসিবউদ্দিন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের পর্যবেক্ষণ দর্শকদের কাছে তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই। ডিবিসির সঙ্গেই থাকুন।